Assalamu alaikum. Welcome everyone to our Davidson Hepatology course. I'm Shaiful Islam Shahriar from SNC 58 batch. This is our fourth class. Previously, we have learned about functional anatomy and physiology of hepatobiliary system that was taken by Ohiyur Rahman. Second class was about investigations of liver and hepatobiliary diseases taken by Wasifur Rahman. Then our topic is presenting problem in liver diseases, that is split in two classes. First class was about abnormal LFTs, jaundice and acute liver failure, taken by Rakin Hanna Anand. Today I will be taking the fourth class, that is about presenting problems in liver diseases, including hepatomegaly, ascites, hepatic encephalopathy and variceal bleeding. এই জিনিসগুলো প্রেজেন্টিং প্রবলেমগুলো নিয়ে পেশেন্ট আমাদের হসপিটালে বা ওয়ার্ডগুলোতে প্রেজেন্ট করবে। সো আমাদের ফার্স্ট টপিক হচ্ছে হেপাটোমেগালি। প্রথমে আমরা শুরু করি এই চ্যাপ্টার একদম সেকেন্ড পেজ, খুব সম্ভবত 861। এখানে অ্যাসেসমেন্ট অফ লিভার সাইজ অ্যাকর্ডিং টু ডেভিডসন দেওয়া আছে। এটা কমন নেই, আমরা সবাই ওয়ার্ডে করে আসছি। রাইট আইলিয়াক ফোসা থেকে পালপেট করা শুরু করব, ধীরে ধীরে উপরের দিকে যাব, গিয়ে যেখানে বর্ডারটা পাবো সেখানে বর্ডারটা স্মুথনেস, রেগুলারিটি, টেন্ডার, নন টেন্ডার, শেপ এগুলো দেখবো। তারপরে পারকাস করে লোয়ার বর্ডার এবং আপার বর্ডারটা আবার শেয়ার হয়ে নেব। এরপরে আমরা চলে যাই কজেস। হেপাটোমেগালি, এটা হচ্ছে পেজ নাম্বার 875। হেপাটোমেগালি হচ্ছে জেনারেল এনলার্জমেন্ট অফ লিভার। এটা খুবই কমন কজগুলোর মধ্যে পড়তেছে লিভার মেটাস্টেসিস, বক্স নাম্বার 24.21 এখানে দেয়া আছে কজগুলা। লিভার মেটাস্টেসিস প্রাইমারি হতে পারে, সেকেন্ডারি হতে পারে। মেটাস্টেসিসটা খুবই কমন ওয়েস্টার্ন কান্ট্রিসে, আর এশিয়ান কান্ট্রি, ফার ইস্ট কান্ট্রিগুলোতে প্রাইমারি লিভার ক্যান্সার কমপ্লিকেটিং দ্য ক্রনিক ভাইরাল হেপাটাইটিস খুব মোর কমন। তাছাড়া আদার কজেসের মধ্যে আমরা সিরোসিস পাই। সিরোসিসের মধ্যে আর্লি ফেজটাতে, আর্লি স্টেজে আমরা হেপাটোমেগালি পাবো, আর লেট ফেজে সেটা আবার কনজেস্টেড হয়ে যাবে। তাছাড়া রাইট হার্ট ফেইলিওর, মাল্টিপল অর লার্জ সিঙ্গেল লার্জ হেপাটিক সিস্ট এবং অ্যামাইলোডোসিস, এগুলোর কারণে হেপাটোমেগালি পাইতে পারি। আর আরেকটা ইম্পর্টেন্ট কজ হচ্ছে হেপাটিক আউটফ্লো, হেপাটিক ভেইন আউটফ্লো অবস্ট্রাকশন, দ্যাট ইজ বাটকারি সিনড্রোম। বাট কাইরি সিনড্রোমটা আমরা পরবর্তীতে আরও ডিটেলসে পড়বো, আরও কয়েকটা জায়গায় আসবে, আমাদের অ্যাসাইটিসেও পাবো, এনকেফালোপ্যাথিতেও পাবো, ওই জায়গায় আমরা আরও ডিটেলসে পড়বো। এর পাশাপাশি যদি আর একটু বলে নিই, হেপাটোস্প্লিনোমেগালি একটা খুবই কমন প্রবলেম আমরা ওয়ার্ডগুলোতে দেখতে পাই। হেপাটোস্প্লিনোমেগালির কজগুলোর মধ্যে যদি আমরা দেখি তাহলে পাবো লিম্ফোমা, মাইলোপ্রলিফারেটিভ ডিসঅর্ডার, সিরোসিস উইথ পোর্টাল হাইপারটেনশন, অ্যামাইলোডোসিস, সার্কোইডোসিস, এবং খুবই কমন একটা কজ হচ্ছে অ্যামাইলোটিক অ্যানিমিয়া, দ্যাট ইজ থ্যালাসেমিয়া। আমরা ওয়ার্ডগুলোতে খুবই কমনলি পাই হেপাটোস্প্লিনোমেগালি, তো এটা এখানে নাই। তারপরে আমরা শুরু করে দিব অ্যাসাইটিস। হেপাটোমেগালি সম্পর্কে আর বেশি কিছু নাই। অ্যাসাইটিস কখন ক্লিনিক্যালি ভিজিবল হবে? সামান্য পরিমাণ অ্যাসাইটিস মানে কি? অ্যাকুমুলেশন অফ ফ্রি ফ্লুইড ইন দ্য পেরিটোনিয়াল ক্যাভিটি। স্মল অ্যামাউন্ট যদি জমা হয় তাহলে আমরা এটা বুঝতে পারবো না, কিন্তু যদি ফ্লুইড 1 লিটারের থেকে বেশি অ্যাকুমুলেট করে তাহলে আমরা ক্লিনিক্যালি এটা দেখতে পাবো। অ্যাবডোমিনাল ডিস্টেনশন, ফ্ল্যাঙ্ক ফুল হয়ে যাবে, শিফটিং ডালনেস পাবো আমরা পারকাশনে। আর যদি আরও বেশি পরিমাণে জমা হয় তাহলে ফ্লুইড থ্রিলও পাবো। আর আদার কিছু ম্যানিফেস্টেশনের মধ্যে আমরা এভার্টেড আম্বিলিকাস, হার্নিয়া পাইতে পারি, অ্যাবডোমিনাল স্টাই পাইতে পারি, ডাইভারিকেশন অফ রেকটাই, স্ক্রোটাল ইডেমা, এগুলো পাইতে পারি। তাছাড়া এখানে ডাইলেটেড সুপারফিশিয়াল অ্যাবডোমিনাল ভেইনস, দ্যাট ইজ ক্যাপোট মেডুসা, এগুলো পাইতে পারি যদি অ্যাসাইটিস ডিউ টু অ্যাসাইটিসের সাথে পোর্টাল হাইপারটেনশনও তৈরি হয়। এখন এই দুইটা জিনিস আমি একটু দেখাইনি, ডাইভারিকেশন অফ রেকটাই এবং ডাইলেটেড সুপারফিশিয়াল অ্যাবডোমিনাল ভেইনস, দ্যাট ইজ। সো এটা হচ্ছে আমাদের ডাইভারিকেশন অফ রেকটাই। যে রেকটাস অ্যাবডোমিনাস মাসলটা আছে সেটা এই প্রথম ফিগারটাতে আমরা দেখতে পাচ্ছি নর্মালি প্যারালালি থাকার কথা। আর যদি আমাদের অ্যাসাইটিসের কারণে ডাইভারিকেশন অফ রেকটাই হয়, দ্যাট ইজ আমাদের রেকটাস মাসলের শীতগুলা পাশাপাশি সরে যাবে। এবং সেকেন্ডলি হচ্ছে ক্যাপোট মেডুসা, যেটা দেখে আসলাম আমরা, এই হচ্ছে আমাদের ক্যাপোট মেডুসা। এটা পেজ নাম্বার 860, ফার্স্ট পেজে এই চ্যাপ্টারের।
অ্যাবডোমেনটা ডিস্টেন্ডেড হবে, ক্যাপট মেডুসা হচ্ছে ডাইলেটেড অ্যাবডোমিনাল ওয়াল ভেন্স। এখানে যদি আমার অ্যাসাইটিসের সাথে পোর্টাল হাইপারটেনশন ডেভেলপ করে, তাহলে সেটা ব্লাডগুলো যাওয়ার জন্য অল্টারনেটিভ ওয়ে খোঁজা শুরু করবে। অ্যানজিওজেনেসিস হতে পারে এবং এক্সিস্টিং যেসব ভেসেলসগুলো আছে সেগুলো ডাইলেটেড হয়ে যাবে, এভাবে সুপারফিশিয়ালি দেখা যাবে। সেটা হচ্ছে আমাদের ক্যাপট মেডুসা। যেহেতু এখানে চলেই আসছি, আমরা এখানে আরেকটা বক্স দেখে যাই অ্যাসাইটিসের, দিস ওয়ান। তো অ্যাসাইটিসের কমন কজগুলোর মধ্যে হচ্ছে, আমরা অ্যাসাইটিসকে প্রথমে দুই ভাগে ভাগ করে নিব, এক্সুডেটিভ অ্যান্ড ট্রানজুডেটিভ। কার্সিনোমা, টিউবারকুলোসিস এবং সিরোসিস, এই তিনটা খুবই কমন কজ অ্যাসাইটিসের। কার্সিনোমা এবং টিউবারকুলোসিসের ক্ষেত্রে অ্যাসাইটিস পাবো আমরা এক্সুডেটিভ, দ্যাট ইজ হাই প্রোটিন কন্টেন্ট থাকবে, অলমোস্ট ইকুয়াল টু প্লাজমা অ্যালবুমিন কনসেন্ট্রেশন, সেরাম কনসেন্ট্রেশন যেটা, সেটার ইকুয়ালি পাবো, সেটা হচ্ছে এক্সুডেটিভ। তাহলে কার্সিনোমা এবং টিউবারকুলোসিসের ক্ষেত্রে আমরা এক্সুডেটিভ পাবো। আর ট্রানজুডেটিভ পাইতে পারি সিরোসিসে, রেনাল ফেইলরে, দ্যাট ইজ নেফ্রোটিক সিন্ড্রোমে আমরা পাইতে পারি, এবং সিসিএফ, কনজেস্টিভ হার্ট ফেইলর এটসেট্রা, এগুলোতে আমরা ট্রানজুডেটিভ পাবো। এখন এসআইটিসে প্যাথোফিজিওলজিকে এই বক্সটা আবার দেখে নিই, কজেস অফ অ্যাসাইটিস, এটা পেজ নাম্বার 875-এ। এখানে যে কজগুলো দিছে দুইটা ভাগে ভাগ করে নিয়েছে। প্রথমে তারা লো স্যাগ অ্যান্ড হাই স্যাগ। স্যাগ মানে কি? স্যাগ মানে হচ্ছে সেরাম অ্যাসাইটিস অ্যালবুমিন গ্রেডিয়েন্ট। তো লো স্যাগ যেটা, সেটা হচ্ছে আমাদের প্রোটিন, সেরামের মধ্যে অ্যালবুমিন কতটুকু আছে এবং অ্যাসাইটিক ফ্লুইডের মধ্যে অ্যালবুমিন কতটুকু আছে, তার ডিফারেন্স কখন কম হবে? যখন এক্সুডেটিভ অ্যাসাইটিস পাবো। তো সেটার ক্ষেত্রে কমন কজেসগুলোর মধ্যে ম্যালিগন্যান্ট ডিজিজ, সেটা হ্যাপাটিক হইতে পারে, প্যারিটোনিয়াল হইতে পারে। তাছাড়া আদার কজেসের মধ্যে আমরা এখানে ইনফেকশনের টিউবারকুলোসিসটাও দেখতে পাচ্ছি। আর হাই স্যাগের কজেসের মধ্যে সবচেয়ে কমন দিয়ে হচ্ছে সিরোসিস এবং কার্ডিয়াক ফেলারও হতে পারে। তাছাড়া আদার কজেসের মধ্যে আমরা অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস ও অ্যাসাইটিস পাবো, যেটা এক্সুডেটিভ হবে, লিম্ফেটিক অবস্ট্রাকশনে পেতে পারি। আর ট্রানজুডেটিভ আর হাই স্যাগ পাবো হেপাটিক ভেনাস অক্লুশন, দ্যাট ইজ আবার বাটকারি সিনড্রোমটা চলে আসছে এখানে। হ্যাপাটোমেগালিও হয়েছিল, অ্যাসাইটিসও হচ্ছে। তাছাড়া এটাতে আমরা হ্যাপাটিক এনসেফালোপ্যাথিতেও পাবো। আর এটার প্রসিডিউরের ক্ষেত্রে একটা ম্যানেজমেন্টে পাবো আমরা টিপস, সেটা ভেরিসিয়াল ব্লিডিংয়ের জন্য ইম্পর্টেন্ট। তো বাটকারি সিনড্রোমটা আজকে আমাদের 4টা টপিকই ঘুরে ফিরে চলে আসবে। আর এই বক্সটাতে একটা সমস্যা আছে, আমি যেটা দেখলাম আগের এডিশনগুলোতেও আমি একটু চেক করে দেখছিলাম, নেফ্রোটিক সিনড্রোম, প্রোটিন লুজিং এন্টারোপ্যাথি এবং সিভিয়ার ম্যালনিউট্রিশন, এই তিনটা আসলে এই পাশে হবে, হাই স্যাগের জায়গায় হবে, এগুলো লো স্যাগ হবে না। নেফ্রোটিক সিনড্রোম, প্রোটিন লুজিং এন্টারোপ্যাথি এবং সিভিয়ার ম্যালনিউট্রিশন আমরা ট্রানজুডেটিভ অ্যাসাইটিস পাবো। তাছাড়া এখানে আরেকটা জিনিস আছে, মেইজ সিনড্রোম। মেইজ সিনড্রোমটাতে হবে অ্যাসাইটিসের পাশাপাশি আমরা প্লুরাল এফিউশন পাবো, এবং সেটা রাইট সাইডেড, খুবই মাইল্ড, সেটা এক্সরেতে হয়তো ভিজিবল, নর্মালি পাওয়া যাবে না। আর যদি লেফট সাইডেড হয়, তাহলে সেটাকে আমরা অন্য কোজ দেখবো, অ্যাসাইটিসের সাথে রিলেটেড না ধরে অন্য কোজ খুঁজতে হবে। এই যে এখানে দেওয়া আছে 10% পেশেন্টে আমরা প্লুরাল এফিউশন পাবো, দ্যাট ইজ হ্যাপাটিক হাইড্রোথোরাক্স বলা হয়। আর হচ্ছে যদি প্লুরাল এফিউশনটা লেফট সাইডে হয়, তাহলে অ্যাজিউম করতে হবে এটা অ্যাসাইটিসের সাথে রিলেটেড না। বাটকারি সিনড্রোম, এটা একটু আগে আমরা দেখে আসি প্যাথোফিজিওলজি অফ অ্যাসাইটিস পড়ার আগে, কারণ এটা ঘুরে ফিরে বারবার আসবে, এটা একটু জেনে রাখা ভালো। তো বাটকারি সিনড্রোম হচ্ছে, আমরা পড়ে আসছি হ্যাপাটিক আউটফ্লো অবস্ট্রাকশন, ভেনাস অবস্ট্রাকশন হবে। এটা কি কারণ হবে? যদি থ্রম্বোসিস হয়ে যায় লার্জ হ্যাপাটিক ভেন্সগুলোতে, অথবা ইভেন ইনফিরিয়র ভেনা ক্যাভাতেও যদি হয়। অনেকগুলা কজ আছে। হেমাটোলজিক্যাল ডিসঅর্ডার্সের কারণ হতে পারে মাইলোফাইব্রিসিস, অথবা যে কোনো অ্যান্টিকোয়াগুলেন্ট ডেফিসিয়েন্সির কারণ হতে পারে। তাছাড়া অবস্ট্রাকশন ডিউ টু টিউমার্স, কনজেনিটাল ভেনাস ওয়েভস, ইনফিরিয়র ভেনা ক্যাভা স্টেনোসিস, এগুলোর কারণ হতে পারে। এবং 30% কেসে আমরা আন্ডারলাইং কজটা খুঁজেও পাবো না। ফিচার্স কি পাইতে পারি? অ্যাবডোমিনাল পেইন পাবো, অ্যাসাইটিস হবে, এই যে এখানে অ্যাসাইটিস চলে আসছে। অ্যাকিউট লিভার ফেইলারও ডেভেলপ করবে বাটকারি সিনড্রোমে। হ্যাপাটোমেগালি পাবো, টেন্ডারনেস থাকবে, পেইন থাকবে। তাছাড়া যদি অবস্ট্রাকশনটা ইনফিরিয়র ভেনা ক্যাভাতে হয়, তাহলে পেরিফেরাল ইডেমা পাবো। এটার ইনভেস্টিগেশনটা আমরা পরবর্তীতে আবার অ্যাসাইটিসের ওখানেই পড়বো, স্যাগ ভ্যালু দিয়ে একটা আইডেন্টিফাই করতে পারি। তাছাড়া ডপলার আলট্রাসাউন্ড দিয়ে আমরা হেপাটিক ভেনের অবস্ট্রাকশনটা খুঁজে পেতে পারি। সিটিএমআরআই ইউজফুল, ভ্যানোগ্রাফিও করা যাইতে পারে। আর ম্যানেজমেন্টের ক্ষেত্রে
প্রিডিসপোজিং যে কজগুলো ছিল, এখানে এক গাদা কজ পড়ছি আমরা, সেগুলোকে ট্রিট করতে হবে, আর লং টার্ম অ্যান্টিকোয়াগুলেশন থেরাপি চালিয়ে যেতে হবে। এবং 40% কেসে মেডিকেল ম্যানেজমেন্টটা ফেল করে, সেক্ষেত্রে আমরা টিপস প্রসিডিওরটা অ্যাপ্লাই করব। টিপস হচ্ছে ট্রান্সজুগুলার ইন্ট্রাহেপাটিক স্ট্যান্ড পোর্টোসিস্টেমিক স্ট্যান্ড শান্ট টিপস। এটার ক্ষেত্রে যদি আমরা বাটকারি সিন্ড্রোমে টিপস ইউজ করি 40% পেশেন্টে যাদের মেডিকেল ম্যানেজমেন্টটা ফেল করবে, সেক্ষেত্রে সার্ভাইভাল রেটটা 1 ইয়ার পর্যন্ত সার্ভাইভাল রেট 88% এবং 5 ইয়ার পর্যন্ত বাঁচার পসিবিলিটি 78% হবে। তবে আলটিমেটলি আমাদের লিভার ট্রান্সপ্লান্টেশন এবং লাইফ লং অ্যান্টিকোয়াগুলেশনের দিকে আগাইতে হবে। এবার আমরা আসি প্যাথোফিজিওলজি অফ অ্যাসাইটিস। অ্যাসাইটিসের কজ আমরা দেখেছিলাম সিরোসিস, ইন্ট্রাঅ্যাবডোমিনাল ম্যালিগনেন্সি, হার্ট ফেলিওর। এখানে মেইনলি আমরা সিরোসিসের কারণে কীভাবে অ্যাসাইটিস হয় সেটাই পড়ব। এটা এখানে খুব হাইলাইটেডভাবে দেয়া আছে, এই যে একটা ফিগার, সুন্দর একটা ফ্লো চার্টের মতো দেয়া। সিরোসিসের কারণে মাল্টিপল সমস্যা হবে। সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, স্প্ল্যাঙ্কনিক আর্টারিয়াল ভেসোডাইলেশন। সেটা কেন হবে? সিরোসিসের কারণে পোর্টাল হাইপারটেনশন ডেভেলপ করবে, যার কারণে স্প্ল্যাঙ্কনিক আর্টারিয়াল ভেসোডাইলেশন হবে। আর এই জিনিসটা কি একটু দেখি, এই ফিগারটা গুগল থেকে পেয়েছি। এখানে সুন্দরভাবে স্প্ল্যাঙ্কনিক আর্টারিটা দেখা যাচ্ছে। স্প্ল্যাঙ্কনিক আর্টারি হার্ট থেকে আমাদের ব্লাড সাপ্লাই দেয় লিভারে এবং গাট মাসলে, জিআইটিতে সাপ্লাই দেয় এবং লিভারে সাপ্লাই দেয়। আর এটা যদি আমাদের ডায়ালেশন হয়, ভেসোডায়ালেশন হয়ে যায়, তাহলে আর্টারিয়াল স্টিল, সে হচ্ছে ব্লাড সাপ্লাইটা পুরোপুরি লিভারে নিয়ে নিচ্ছে, গাট মাসলে নিয়ে নিচ্ছে, যার কারণে আমাদের সিস্টেমিক সার্কুলেশনে ব্লাড ফ্লো কমে যাচ্ছে। দ্যাট ইজ হাইপোটেনশন ডেভেলপ করতেছে। কিডনিতেও ব্লাড ফ্লো কমে যাবে, অন্য সব জায়গাতেই কমে যাচ্ছে, বাট আমাদের জন্য জরুরি এক্ষেত্রে হচ্ছে কিডনিতেও আমাদের ব্লাড ফ্লোটা কমে যাবে। তো কিডনিতে যখন কমে গেল ব্লাড সাপ্লাইটা, তখন আমাদের রাস সিস্টেম, অ্যাক্টিভেশন অফ রেনিন অ্যাঞ্জিওটেনসিন সিস্টেম অ্যাক্টিভেটেড হয়ে যাবে, যার কারণে অ্যালডোস্টেরনের অ্যামাউন্ট বেড়ে যাবে, আলটিমেটলি সল্ট অ্যান্ড ওয়াটার রিটেনশন হবে, অ্যাসাইটিস ডেভেলপ করবে। আর স্প্ল্যাঙ্কনিক আর্টারিয়াল ভেসোডাইলেশন, পোর্টাল হাইপারটেনশন, এগুলোর কারণেও ডিরেক্টলি অ্যাসাইটিস হবে, ট্রান্সপোর্টেশন অফ ফ্লুইড। তাছাড়া সিরোসিসে আমরা দেখতে পাচ্ছি এদিকে সিনথেটিক ফাংশন কমে যাবে, অ্যালবুমিনের পরিমাণ কমে যাবে, যার কারণে অনকোটিক প্রেশারটা কমে যাবে, ট্রান্সপোর্টেশন হবে। এই পুরো সেটআপটাতে চার্টটা ভালোভাবে দেখার জন্য রেকমেন্ডেড থাকবে। পুরো সেটআপটাতে পোর্টাল হাইপারটেনশন এবং স্প্ল্যাঙ্কনিক ভেসোডাইলেশনের কারণে আমার ইন্টেস্টাইনাল ক্যাপিলারি মেমব্রেনের ক্যাপিলারি পারমিয়াবিলিটিটা বেড়ে যাবে, দ্যাট উইল প্রমোট দ্য অ্যাকুমুলেশন অফ ফ্লুইড উইদিন দ্য পেরিটোনিয়াম। এবার আসি ইনভেস্টিগেশনস। আমরা প্রথমেই বলে আসছিলাম 1 লিটারের কম হলে আমরা নর্মালি দেখতে পাবো না অ্যাসাইটিসটা ক্লিনিক্যালি। সেই ক্ষেত্রে আমরা আল্ট্রাসাউন্ডটা করবো। আল্ট্রাসাউন্ড ইজ দ্য বেস্ট মিন টু ডিটেক্ট অ্যাসাইটিস when fluid volume is less than 1 লিটার। তাছাড়া অবিস পার্সনের ক্ষেত্রেও আমরা আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে ভালোভাবে অ্যাসাইটিস আছে কিনা বুঝতে পারবো। তারপর অ্যাসাইটিসের ইনভেস্টিগেশনে যদি আমরা আগাই, প্যারাসেন্টেসিসটা কি? ফ্লুইডটা কালেকশন করা, অ্যাসাইটিক ফ্লুইড যেটা, সেটা আমরা একটা নিডল টিউবের মাধ্যমে কালেকশন করব এবং সেই ফ্লুইডটার কিছু অ্যানালাইসিস করব। অ্যাসাইটিক ফ্লুইড অ্যানালাইসিস আমরা কি দেখি সেই জিনিসটার বক্স 24.23 এখানে দেয়া আছে, অ্যাসাইটিক ফ্লুইডের অ্যাপিয়ারেন্স এবং অ্যানালাইসিস। অ্যাপিয়ারেন্স দেখে আমরা কিছু ডিফারেন্সিয়েশন করতে পারবো, দ্যাট ইজ সিরোসিসের ক্ষেত্রে ক্লিয়ার ফ্লুইড পাবো। ম্যালিগনেন্ট কোনো ডিজিজ যদি থাকে, মেটাস্টেসিস এবং প্রাইমারি লিভার টিউমারের জন্য যদি হয়, তাহলে আমরা ব্লাডি পাবো অ্যাপিয়ারেন্স। আর যদি ইনফেকশিয়াস কজ থাকে, দ্যাট ইজ টিউবারকুলোসিস হতে পারে এবং এসবিপি হতে পারে, সেক্ষেত্রে আমরা ক্লাউডি পাবো। তাছাড়া লিম্ফেটিক অবস্ট্রাকশনের জন্য যদি অ্যাসাইটিস ডেভেলপ করে, তাহলে মিল্কি হোয়াইট পাবো। আর আদার কিছু ইনভেস্টিগেশনস আমরা করবো, সেখানে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে টোটাল অ্যালবুমিন অর টোটাল প্রোটিন কনসেন্ট্রেশন অফ দ্য অ্যাসাইটিক ফ্লুইড, এবং সেটার সাথে আমরা সেরাম অ্যালবুমিন কনসেন্ট্রেশনটাকে গ্রাডিয়েন্ট করে দেখবো, কম্পেয়ার করে দেখবো, দ্যাট ইজ সেরাম অ্যাসাইটিস অ্যালবুমিন গ্রেডিয়েন্ট, স্যাগ ভ্যালু। ওইটা দিয়ে আমরা ক্লাসিফিকেশনটা করে আসছি কজগুলার। তাছাড়া আরও কিছু ইনভেস্টিগেশন করা যায়, অ্যামাইলেজ, নিউট্রোফিল কাউন্ট, সাইটোলজি, মাইক্রোস্কোপি অ্যান্ড কালচার। এগুলোর মাধ্যমে আমরা অ্যাসাইটিসের অন্য কজগুলোর সাথে ডিফারেন্সিয়েট করতে পারবো। এখন কজগুলো যদি দেখি, প্রথমে আসি স্যাগ ভ্যালুটা আমরা কিভাবে বের করব? অ্যাসাইটিক যে ফ্লুইডটা, তার টোটাল অ্যালবুমিন কনসেন্ট্রেশন এবং সেরাম অ্যালবুমিন কনসেন্ট্রেশন, এই দুইটা বের করে, সেরাম অ্যালবুমিন কনসেন্ট্রেশন থেকে যদি আমরা
অ্যাসাইটিক ফ্লুইডের কনসেন্ট্রেশন মাইনাস করে দিই, সাবস্ট্রাক্ট করে দিই, তাহলে যে ভ্যালুটা পাবো সেটাই হচ্ছে আমাদের স্যাগ। এখন স্যাগ ভ্যালু এবং টোটাল প্রোটিন কনসেন্ট্রেশন অফ দ্য অ্যাসাইটিক ফ্লুইড, এই দুইটা দিয়ে আমরা কয়েকটা সিনারিও পেতে পারি। ফার্স্ট সিনারিও হচ্ছে যদি স্যাগ ভ্যালু আমাদের 1.1 গ্রাম পার ডিএল থেকে বেশি হয় এবং টোটাল প্রোটিন কনসেন্ট্রেশন যদি 2.5 গ্রাম পার ডিএল থেকে কম হয়, সেই ক্ষেত্রে আমরা পেতে পারি যেই কজের কারণে অ্যাসাইটিসটা হয়েছে সেটা হবে সিরোসিস, মোস্ট লাইকলি সিরোসিস। যদি 1.1 গ্রাম থেকে বেশি হয় স্যাগ ভ্যালু এবং 2.5 গ্রাম থেকে 5 গ্রাম পার ডিএল থেকে কম হয় টোটাল প্রোটিন কনসেন্ট্রেশন, তাহলে কজ ইজ মোস্ট লাইকলি সিরোসিস ডিউ টু পোর্টাল হাইপারটেনশন। এই যে 96% প্রেডিক্টিভ that the ascites is due to portal hypertension। তাছাড়া আমরা দেখতে পাচ্ছি সেকেন্ড সিনারি যেটা হতে পারে, স্যাগ ভ্যালু যদি 1.1 গ্রাম পার ডিএল থেকে বেশি থাকে এবং টোটাল প্রোটিন কনসেন্ট্রেশনও যদি 2.5 গ্রাম পার ডিএল থেকে বেশি হয়, তাহলে যে কজগুলোর কারণে অ্যাসাইটিসটা হয়েছে তা হচ্ছে ভেনাস আউটফ্লো অবস্ট্রাকশন ডিউ টু কার্ডিয়াক ফেইলর or venous outflow obstruction, হেপাটিক ভেনাস আউটফ্লো অবস্ট্রাকশন। হেপাটিক ভেনাস আউটফ্লো অবস্ট্রাকশন আমরা কোথায় পড়ে আসছি, এই যে বার্ড-কাইরি সিনড্রোম আবার চলে আসলো। তাহলে হেপাটিক ভেনাস আউটফ্লো অবস্ট্রাকশন অথবা কার্ডিয়াক ফেলিয়ারের কারণে যদি ভেনাস আউটফ্লো অবস্ট্রাকশন হয়ে যায়, তাহলে আমরা যে অ্যাসাইটিসটা পাবো সেখানেও স্যাগ ভ্যালুটা 1.1 থেকে বেশি এবং টোটাল প্রোটিন কনসেন্ট্রেশন অফ দ্য অ্যাসাইটিক ফ্লুইড 2.5 গ্রাম পার ডিএল থেকে বেশি পাবো। থার্ড সিনারি আমরা পেতে পারি স্যাগ ভ্যালুটা 1.1 থেকে কম এবং টোটাল প্রোটিন কনসেন্ট্রেশনও লো পাবো। সেটা কখন কখন পাবো? নেফ্রোটিক সিনড্রোম, প্রোটিন লুজিং অ্যান্টেরোপ্যাথি এবং সিভিয়ার ম্যালনিউট্রিশন, এই কজগুলোতে আমরা টোটাল কনসেন্ট্রেশনও কম পাবো প্রোটিনের এবং স্যাগ ভ্যালুটাও কম পাবো, দুইটাই লো। ফোর্থ সিনারিও হতে পারে আমাদের হাই প্রোটিন অ্যাসাইটিস। হাই প্রোটিন অ্যাসাইটিস দ্যাট ইজ টোটাল প্রোটিন কনসেন্ট্রেশনটা 2.5 থেকে বেশি এবং স্যাগ ভ্যালুটা লো, 1.1 গ্রাম পার ডিএল থেকে লো। এখানে লিটারের ভ্যালুগুলোও দেয়া আছে, বাট আমরা যেহেতু সবসময় গ্রাম পার ডিএলই ইউজ করে থাকি, ওইটা দিয়ে মনে রাখাটা ইজিয়ার। তাহলে 1.1 গ্রাম পার ডিএল থেকে কম স্যাগ ভ্যালু এবং টোটাল প্রোটিন কনসেন্ট্রেশন যদি 2.5 গ্রাম পার ডিএল থেকে বেশি হয়, তাহলে লাইকলি কজগুলো হতে পারে ইনফেকশনস, দ্যাট ইজ টিউবারকুলোসিস, অথবা এসবিপি হতে পারে ম্যালিগনেন্সি, প্যানক্রিয়াটিক অ্যাসাইটিস, অর রেয়ারলি হাইপোথাইরয়েডিজমের কারণেও হতে পারে। এখন এইগুলোর মধ্যে আমরা ডিফারেন্সিয়েট কীভাবে করব? অ্যামাইলেজ অ্যাক্টিভিটি, যদি আমরা অ্যাসাইটিক ফ্লুইডটাতে অ্যামাইলেজ পাই মোর দেন 1000 ইউনিটস পার লিটার, তাহলে এটা মোস্ট লাইকলি প্যানক্রিয়াটাইটিসের কারণে হয়েছে, প্যানক্রিয়াটিক অ্যাসাইটিস। তারপরে আমরা পাচ্ছি ম্যালিগনেন্সি এবং টিউবারকুলোসিস, এই দুইটার ক্ষেত্রে আমরা অ্যাসাইটিক ফ্লুইডটাতে গ্লুকোজ কনসেন্ট্রেশন অনেক লো পাবো। এখন তাহলে তাদের মধ্যে আমরা কীভাবে ডিফারেন্সিয়েট করব? সাইটোলজিক্যাল এক্সামিনেশনের ক্ষেত্রে আমরা যদি অনেক বেশি পরিমাণ ফ্লুইড নিয়ে থাকি, তাহলে ম্যালিগনেন্ট সেলস পাইতে পারি, তাহলে বুঝতে পারবো এটা ম্যালিগনেন্ট ডিজিজের কারণ হয়েছে। আর টিউবারকুলোসিস ইজ এন ইনফেকশন। তাছাড়া এসবিপির ক্ষেত্রে আমরা কিভাবে বুঝবো? যদি পলিমরফোনিউক্লিয়ার লিউকোসাইট দ্যাট ইজ নিউট্রোফিল কাউন্ট যদি আমরা অ্যাসাইটিক ফ্লুইডে 250 × 10⁶ পার লিটার থেকে বেশি পাই, তাহলে দ্য কজ ইজ মোস্ট লাইকলি ইনফেকশিয়াস এবং এসবিপির কারণে হয়েছে, বা এসবিপি অলরেডি ডেভেলপ করছে, অ্যাসাইটিস ছিল সেখানে এসবিপি ডেভেলপ করছে। এসবিপি ফুল ফর্ম কি? স্পন্টেনিয়াস ব্যাকটেরিয়াল পেরিটোনাইটিস। এটা সম্পর্কে আমরা সামনে আবার পড়বো, কমপ্লিকেশনস অফ অ্যাসাইটিসে। তাছাড়া আমরা আরও কিছু কজ দেখেছিলাম, দ্যাট ইজ ভেনাস লিম্ফেটিক অবস্ট্রাকশনের কারণে অ্যাসাইটিস হতে পারে। সেই ক্ষেত্রে আমরা ট্রাইগ্লিসারাইড লেভেল 1.1 গ্রাম পার লিটার অর 110 mg পার ডিএল থেকে বেশি পাবো ইন দ্য অ্যাসাইটিক ফ্লুইড, তাহলে বুঝতে পারবো এটা হচ্ছে কাইলাস অ্যাসাইটিস, দ্যাট ইজ লিম্ফেটিক অবস্ট্রাকশনের কারণে অ্যাসাইটিসটা হয়েছে, তাহলে আমরা ট্রাইগ্লিসারাইড লেভেলটা ফ্লুইডটাতে বেশি পাবো। এবার আসি আমরা ম্যানেজমেন্টে আমাদের প্রথম স্টেপ হচ্ছে রেস্ট্রিক্টিং সোডিয়াম ইনটেক। যেহেতু আমাদের এখানে কজে দেখতে পাচ্ছিলাম সল্ট অ্যান্ড ওয়াটার রিটেনশন হচ্ছে, তার কারণে ফ্লুইড ভলিউম বেড়ে যাচ্ছে, বেশি বেশি অ্যাসাইটিস হচ্ছে, প্রথমে আমাদের সোডিয়াম ইনটেকটা রেস্ট্রিক্ট করে দিতে হবে। তারপর ডায়োটিক্স দেওয়া যেতে পারে, পার্সেন্টেসিস করা যেতে পারে। সোডিয়াম রেস্ট্রিকশনের ক্ষেত্রে আমরা ডেইলি ইনটেকটা রেস্ট্রিক্ট করে রাখবো উইদিন 100 মিলিমোল পার ডে, এবং কোনো অ্যাডেড সল্ট ডায়েট দেওয়া যাবে না। তাছাড়া
আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ড্রাগস দ্যাট কন্টেন্স লার্জ অ্যামাউন্ট অফ সোডিয়াম অ্যান্ড ড্রাগস দ্যাট প্রমোট সোডিয়াম রিটেনশন, এগুলা ডিসকন্টিনিউ করতে হবে। এই জিনিসটা আমাদের বক্স নাম্বার 24.24 এখানে দেয়া আছে কোন কোন ড্রাগগুলাতে বেশি হাই সোডিয়াম কন্টেন্ট আছে এবং কোনগুলা সোডিয়াম রিটেনশন প্রমোট করে, সেগুলো আমাদের ডিসকন্টিনিউ করতে হবে। এখানে NSAIDsটা ইম্পর্টেন্ট, সেটা বন্ধ করে দিতে হবে। তাছাড়া আমরা দেখতে পাচ্ছি ডায়োরেটিক্সে আমাদের ফার্স্ট লাইন ড্রাগই হচ্ছে স্পাইরোনোলেকটন। কেন স্পাইরোনোলেকটন? কারণ এটা হচ্ছে অ্যালডোস্টেরন অ্যান্টাগনিস্ট, পাওয়ারফুল অ্যালডোস্টেরন অ্যান্টাগনিস্ট। এখানে আমরা দেখে আসছি অ্যাসাইটিসের একটা মেকানিজম ছিল রাস অ্যাক্টিভেশন। তাহলে অ্যালডোস্টেরনটা যদি আমরা ব্লক করে দিতে পারি, অ্যান্টাগনিস্ট দেই, তাহলে সেটা সবচেয়ে বেশি ইফেক্টিভ হবে অ্যাসাইটিসের জন্য। তাই ডায়োরেটিক্স দেওয়ার ক্ষেত্রে অ্যাসাইটিসের জন্য আমরা সবার আগে স্পাইরোনোলেকটনটা চুজ করি। তবে কিছু কিছু ক্ষেত্রে স্পাইরোনোলেকটনটা দেওয়া যায় না, যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি গাইনোকোমেশিয়া, হাইপারক্যালেমিয়াতে দেওয়া যাবে না। সেই ক্ষেত্রে আমরা অ্যামিলোরাইডটা ইউজ করব, এবং অ্যামিলোরাইডটা প্রেগনেন্সির ক্ষেত্রে মাস্ট আমরা অ্যামিলোরাইড দিব। প্রেগনেন্সিতে আমরা স্পাইরোনোলেকটন দিতে পারবো না। তাছাড়া যদি আমাদের শুধু স্পাইরোনোলেকটন থেরাপিতে কাজ না করে, মোর ফ্রিকোয়েন্টলি আমরা কম্বিনেশনে দিই স্পাইরোনোলেকটন এবং ফুসেমাইড। এখানে আরেকটা কথা আছে যে ডায়োরেটিক্স শুড বি ট্রাইটেটেড টু রিমুভ নো মোর দেন 1 লিটার অফ ফ্লুইড ডেইলি। তাহলে ডেইলি আমরা 1 লিটারের বেশি ফ্লুইড যাতে এক্সক্রিট না করে, সেটার জন্য ডায়োরেটিক্সটা টাইট্রেট করব। তো আমরা স্পাইরোনোলেকটনের ক্ষেত্রে 100 mg পার ডে থেকে শুরু করে 400 mg পার ডে পর্যন্ত দিতে পারি, আর ফুসেমাইডটা 40 থেকে 160 mg পার ডে পর্যন্ত দিতে পারি। এখন যদি আমাদের 400 mg স্পাইরোনোলেকটন এবং 160 mg ফুসেমাইড দেওয়ার পরেও কাজ না করে, দ্যাট ইজ ডায়োরেটিক্স রেজিস্ট্যান্স, এবং যদি হাইপোনেট্রিমিয়া কিংবা আদার রেনাল ইম্পেয়ারমেন্টের কারণে যদি টলারেট করতে না পারে ডোজটা পেশেন্ট, দ্যাট ইজ ডায়োরেটিক ইনটলারেন্ট, তাহলে আমরা অ্যাসাইটিসটাকে বলবো রিফ্র্যাক্টরি অ্যাসাইটিস। তাহলে রিফ্র্যাক্টরি অ্যাসাইটিস হলে আমাদের ডায়োরেসিস এবং ডায়োরেসিস কোনো কাজ করবে না। তাছাড়া সল্ট রেস্ট্রিকশনও তেমন একটা আউটপুট পাওয়া যাবে না, ভালো আউটপুট পাওয়া যাবে না। সেক্ষেত্রে আমাদের ফার্স্ট লাইন ট্রিটমেন্ট ফর রিফ্র্যাক্টরি অ্যাসাইটিস ইজ লার্জ ভলিউম পার্সেন্টেসিস। তাহলে লার্জ ভলিউম পার্সেন্টেসিস আমরা পার্সেন্টেসিস আগে করে আসছি, সামান্য পরিমাণ বের করছিলাম অ্যাসাইটিক ফ্লুইড অ্যানালাইসিসের জন্য। এখন আমরা লার্জ ভলিউম পার্সেন্টেসিস করব, ফ্লুইডটাকে বের করে নিয়ে আসব, যেহেতু আমাদের ডায়োরেটিক্স দিয়ে কাজ হচ্ছে না। এই ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে, অ্যালুমিন লস হবে। আমরা যদি ফ্লুইডটাতে অলরেডি অ্যালবুমিন আছে, সেটা বের হয়ে যায়, অ্যালবুমিন লস হবে বডি থেকে, তাহলে আমাদের অ্যালবুমিনটা কম্পেনসেশন দিতে হবে। তাছাড়া সার্কুলেশনটাকে সাপোর্ট দেওয়ার জন্য অ্যালবুমিন দিতে হবে। দ্যাট ইজ, যদি আমি ফ্লুইড এখান থেকে বের করতে থাকি কিন্তু ওদিক দিয়ে ক্যাপিলারি লিকেজ হইতেই আছে, ফ্লুইড আরও জমা হতে আছে, তাহলে আমাদের পার্সেন্টেজেস করে কোনো লাভ নাই। সেই কারণে আমাদের অ্যালবুমিন দিতে হবে যাতে অনকোটিক প্রেশারটা বাড়ে, ওদিক দিয়েও ফ্লুইড লিকেজটা কমে যায়। এই দুই কারণে আমরা প্রতি লিটারের জন্য 6 to 8 গ্রাম অফ হিউম্যান অ্যালবুমিন দিব। এখন এই অ্যালবুমিনটা অ্যাভেলেবল হচ্ছে আমাদের হিউম্যান অ্যালবুমিন সলিউশন নামে বাজারে পাওয়া যায়। 25% হিউম্যান অ্যালবুমিন সলিউশন যদি 100 ml আমরা ইউজ করি, সেটা 2 to 3 লিটার অ্যাসাইটিক ফ্লুইড ড্রেনেজের জন্য এনাফ। তাহলে যদি আমরা 2 থেকে 3 লিটার অ্যাসাইটিক ফ্লুইড ড্রেন করি, তাহলে 100 ml 25% HAS সলিউশন দিলে দ্যাট ইজ কম্পেনসেটরি। তারপরে যদি এটাও ফেল করে, তাহলে আমরা টিপসে যাব। টিপসটা কি আগে একবার পরে আসছিলাম, ট্রান্সজুগুলার ইন্ট্রাহেপাটিক পোর্টোসিস্টেমিক স্ট্যান্ট শান্ট। টিপসের ক্ষেত্রে হচ্ছে আমরা যদি এটা পরে আসি, আরেক জায়গায় আছে পেজ নাম্বার 883, এখানে টিপসের একটু ডিটেলস দেওয়া আছে পোর্টাল হাইপারটেনশন পোর্শনে। তাহলে টিপস হচ্ছে স্ট্যান্ড বেজ একটা টেকনিক, স্ট্যান্ড দিয়ে দিব, শান্টিং করে দিব পোর্টাল ভেইন এবং হ্যাপাটিক ভেইনের ভিতরে। এর ফলে আমাদের পোর্টাল প্রেশারটা রিডিউস করবে, সাথে অ্যাসাইটিসটা আস্তে আস্তে কমে আসবে, পোর্টাল হাইপারটেনশনটা যদি আমরা কম্পেনসেট করতে পারি। তাছাড়া এখানে আরও দেখা যাচ্ছে এটা আমাদের ভেরিসিয়াল ব্লিডিংকেও প্রিভেন্ট করতেছে, হ্যাপাটিক এনসেফালোপ্যাথিও এটার সাথে রিলেটেড। যদি আমরা টিপস প্রসিডিওরটা অ্যাপ্লাই করি, এটার সবচেয়ে প্রথম কমপ্লিকেশন হচ্ছে হ্যাপাটিক এনসেফালোপ্যাথি। কেন হবে? কারণ টিপসে আমরা একটা শান্টিং করে দিচ্ছি, পোর্টোসিস্টেমিক শান্টিং, পোর্টাল ভেসেল থেকে সিস্টেমিক সার্কুলেশনে ডিরেক্ট চলে যাচ্ছে। তাহলে আমাদের যে টক্সিনসগুলো প্রডিউস হচ্ছে ব্যাকটেরিয়া দ্বারা, সেগুলো সরাসরি ব্রেনে চলে যাবে এবং হ্যাপাটিক এনসেফালোপ্যাথি ডেভেলপ করবে। এই যে এখানে দেখতে পাচ্ছি অ্যাগ্রাভেট এনসেফালোপ্যাথি টিপসটা। তো এটার ক্ষেত্রে আরেকটা কথা হচ্ছে, এটা
অ্যাসাইটিসটাকে রেজিস্ট করবে, রিলিভ করতে পারে, বাট লাইফ প্রলং করবে না। তো আমাদের আদার কোনো প্রসিডিউরে যেতে হবে। এবার আসি কমপ্লিকেশনসে। অ্যাসাইটিসের কী কী কমপ্লিকেশন হতে পারে? রেনাল ফেলিওর হতে পারে, হেপাটোরেনাল সিনড্রোম হতে পারে এবং এসবিপি হতে পারে। রেনাল ফেলিওরটা যদি আমার লিভার ডিজিজের কারণে হয় তাহলে আমরা হেপাটোরেনাল সিনড্রোম বলতেছি। এটা দুইটা ভেরিয়েশন আছে, টাইপ 1 এবং টাইপ 2। টাইপ 1 ইজ মোর ডেঞ্জারাস, সে কারণে এটার আরেকটা নাম দেওয়া আছে এইচআরএস একেআই। একেআই ইজ অ্যাকিউট কিডনি ইনজুরি। খুব র্যাপিডলি এটার প্রগনোসিস খুবই খারাপ, অলিগিউরিয়া হবে এবং ক্রিয়েটিনিন অ্যাকুমুলেশন হতে থাকবে অনেক বেশি সেরামের মধ্যে, সেই কারণে এটা প্রগনোসিস খারাপ। র্যাপিড রিডাকশন ইন রেনাল ফাংশন। তো টাইপ 1-এর ক্ষেত্রে কখন আমরা বুঝতে পারবো টাইপ 1 এইচআরএস হয়েছে? ট্রেডিশনালি চেক করা হতো 1.5 গ্রাম পার ডিএল থেকে ক্রিয়েটিনিন, সেরাম ক্রিয়েটিনিন লেভেলটা বেশি হলে আমরা টাইপ 1 এইচআরএস বলতাম। কিন্তু এই ক্ষেত্রে দেখা যাচ্ছিল ডায়াগনোসিস করতে দেরি হচ্ছে অতটুকু লেভেল পর্যন্ত যাইতে, এবং ট্রিটমেন্ট শুরু করাতেও লেট হয়ে যাচ্ছে। যেহেতু এটা একটা এমার্জেন্সি কন্ডিশন, তাড়াতাড়ি ডায়াগনোসিস করাটা জরুরি। তাই এখন নিউয়ার সিস্টেম হচ্ছে ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া কিছু সেট করা হয়েছে বক্স নাম্বার 24.25-এ। এখানে দেখতে পাচ্ছি সেরাম ক্রিয়েটিনিন লেভেলটা যদি আমার উইদিন 48 আওয়ার্স যদি 0.3 mg/dl থেকে বেশি বেড়ে যায়, দ্যাট ইজ 2 দিন আগে যতটুকু ছিল এখন তার থেকে 0.3 mg/dl পরিমাণও যদি বেড়ে যায়, তাহলে দ্যাট ইজ দ্য ক্রাইটেরিয়া অফ টাইপ 1 এইচআরএস। তাছাড়া যদি 6 ঘন্টার ভিতর আমার বডি ওয়েট অনুযায়ী 0.5 ml/kg থেকেও কম ইউরিন আউটপুট হয়, অনেক সিভিয়ার অলিগিউরিয়া, তাহলেও আমরা বলতে পারবো এইচআরএস টাইপ 1 থাকতে পারে। তাছাড়া ডায়োরেটিক ইউড্রিয়াল এবং অ্যালবুমিন দেওয়ার পরেও যদি 2 দিন যাবত কোনো রেসপন্স না পায়, তাহলে এটা একটা ক্রাইটেরিয়া ফর এইচআরএস টাইপ 1। এবার হচ্ছে ম্যানেজমেন্ট অফ এইচআরএস টাইপ 1। এইচআরএস টাইপ 1-এর ক্ষেত্রে আমরা সবার আগেই বিটা ব্লকার্স এবং ডায়োরেটিক্সগুলো ডিসকন্টিনিউ করতে হবে। কোনো ভ্যাসোডাইলেটর এবং অ্যানাসিড যদি পেশেন্ট পায় সেগুলো ডিসকন্টিনিউ করতে হবে। তারপর আমরা ইন্ট্রাভেনাস অ্যালবুমিন ইনফিউশন দিব ইন কম্বিনেশন উইথ টার্লিপ্রেসিন। টার্লিপ্রেসিনটা হচ্ছে একটা ভ্যাসোকনস্ট্রিক্টর, সেটা স্প্ল্যাঙ্কনিক ভ্যাসোডাইলেশনটাকে রিভার্স করবে। আর যদি টার্লিপ্রেসিন অ্যাভেলেবল না থাকে তাহলে অ্যালবুমিনের সাথে মিডোড্রাইন এবং অক্টিওট্রাইডের কম্বিনেশন ইউজ করতে পারি। তাছাড়া টিপসও করা যেতে পারে এই ক্ষেত্রে হেপাটোরেনাল সিনড্রোমের জন্য। আর হ্যামোডায়ালাইসিস আমরা কখন করব? যদি পেশেন্ট ট্রান্সপ্লান্টের জন্য ওয়েট করতেছে কিংবা রিকভারি হয়ে যেতে পারে, যেমন অ্যাকিউট লিভার ফেলিওরের কারণে যদি হেপাটোরেনাল সিনড্রোমটা হয় সেটা রিকভার হইতে পারে, তাই ওই টেম্পোরারি পিরিয়ডটার জন্য আমরা হ্যামোডায়ালাইসিস করে দেখতে পারি, কিন্তু এটা কোনো পার্মানেন্ট সলিউশন না। আর এইচআরএস টাইপ 2টা স্লোলি প্রোগ্রেসিং অথবা স্টেবল থাকে রেনাল ডিসফাংশন, এই ক্ষেত্রে অত বেশি ক্রিয়েটিনিন জমা হয় না, সেরাম ক্রিয়েটিনিন অত বেশি বেড়ে যায় না, প্রগনোসিসও মোটামুটি ভালো। তারপরে হচ্ছে এসবিপি, দ্যাট ইজ স্পন্টেনিয়াস ব্যাকটেরিয়াল পেরিটোনাইটিস। এটা খুবই কমন একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন ইন পেশেন্ট উইথ সিরোসিস। অ্যাসাইটিস হলে এটা খুবই কমন কমপ্লিকেশন। এটা কেন হয়? এস্চেরিশিয়া কোলাই মোস্ট কমন কজ। তাছাড়া অন্যান্য এন্টেরিক অরিজিন ব্যাকটেরিয়া, সিউডোমোনাস এগুলোর কারণে হতে পারে। কখন বুঝতে পারবো? নিউট্রোফিল কাউন্ট যদি অ্যাসাইটিক ফ্লুইডে 250 × 10⁶ লিটার থেকে বেশি হয়, এটা আমরা অলরেডি পড়ে আসছিলাম। তারপর এটা ট্রিটমেন্ট কি করব? ট্রিটমেন্ট হচ্ছে আমরা পিপারসিলিন ট্যাজোব্যাক্টাম দিতে পারি। পিপারসিলিন ট্যাজোব্যাক্টামটা কেন দিব? ইকোলাইয়ের কারণে হলেও আমরা সিউডোমোনাসটাকে কভার করার জন্য পিপারসিলিন ট্যাজোব্যাক্টামটা দিব। আর প্রোফাইলেকটিক অ্যান্টিবায়োটিক, যদি অলরেডি অ্যাসাইটিস আছে তার যাতে এসবিপি ডেভেলপ না করে সেই কারণে আমরা সিপ্রো দিতে পারি, আর অল্টারনেটিভ অপশন আছে। তারপর প্রগনোসিস, যাদের সিরোসিসের কারণে অ্যাসাইটিস ডেভেলপ করছে তারা 1 year সার্ভাইভাল রেট 50% এবং 5 years-এর মধ্যে জাস্ট 10 to 20% সার্ভাইভাল রেট। তো প্রগনোসিস খুবই খারাপ অ্যাসাইটিসের কারণে, যদি সিরোসিসের কারণে যদি অ্যাসাইটিস হয়। তো এই ছিল আমাদের অ্যাসাইটিস। এবার টপিক হচ্ছে আমাদের হেপাটিক এনকেফালোপ্যাথি। হেপাটিক এনকেফালোপ্যাথি গত ক্লাসেও পড়া হয়েছে। অ্যাকিউট লিভার ফেলিওরের কার্ডিনাল ফিচারই ছিল আমাদের হেপাটিক এনকেফালোপ্যাথি। সেখানে গ্রেডিংগুলো পড়া হয়েছে, 4টা গ্রেড ছিল, সেটা আরেকবার রিক্যাপ করে নিব আমরা। তাছাড়া হেপাটিক এনকেফালোপ্যাথির কজ কি? কজ হচ্ছে যদি আমাদের যে টক্সিনসগুলো প্রডিউস হয় ইন্টেস্টাইনে সেগুলা বাইপাস করে যায় পোর্টোসিস্টেমিক শান্টিং কারণে, তাহলে ব্রেনে চলে যাচ্ছে,
সেটা অ্যাকিউট লিভার ফেলিওর মোস্টলি হয়, ব্রেনে চলে যাবে, ব্রেনে গিয়ে ইডেমা ডেভেলপ করবে, সেরেব্রাল ইডেমা, যার কারণে হেপাটিক এনকেফালোপ্যাথি হবে। এবার আমরা স্টেজিংটার এক্সামিনেশন, এই হচ্ছে আমাদের হেপাটিক এনকেফালোপ্যাথির গ্রেডিং সিস্টেম। গ্রেডিংয়ের ক্ষেত্রে হেপাটিক এনকেফালোপ্যাথি যাদের আছে তারা যদি প্রথমেই হচ্ছে গ্রেড 1-এ পোর কনসেন্ট্রেশন ধরে রাখতে পারবে না, ডিসঅর্ডার স্লিপ রিদম থাকবে, সেটা হচ্ছে গ্রেড 1। গ্রেড 2-তে সে অনেক বেশি লিথার্জিক থাকবে, ড্রাউজি থাকবে, কিন্তু একটু ডাক দিলেই উঠে যাবে, ভয়েসই উঠে যাবে, এবং অ্যাগ্রেসিভ বিহেভিয়ার থাকবে। গ্রেড 3-তেও সে ড্রাউজি থাকবে, মার্ক ডেলিরিয়াম থাকবে, কিন্তু পেইনফুল স্টিমুলাসে সে উঠে যাবে। আর গ্রেড 4-এর ক্ষেত্রে পেইন ভয়েসে সে রেসপন্স করবে না, অলমোস্ট কোমাটোস অবস্থায় থাকবে, আনকনসিয়াস অবস্থায় থাকবে। এবার অ্যাসেসমেন্ট অফ এনকেফালোপ্যাথি পেজ নাম্বার 861-এ আছে এটা। যদি আমি এনকেফালোপ্যাথি সাসপেক্ট করি তাহলে 3টা টেস্ট করে দেখতে পারি। ফ্ল্যাপিং ট্রেমর প্রথমে, আমরা পেশেন্টকে বলবো আউটস্ট্রেচ করতে তার হাতটা এবং ডরসিফ্লেক্স অবস্থায় রাখতে, তাহলে আমরা ট্রেমর দেখতে পাবো। এটা কোর্স ট্রেমর হবে, নট ফাইন ট্রেমর না, অনেক বেশি পরিমাণ ট্রেমর পাওয়া যাবে, তাহলে বুঝতে পারবো এনকেফালোপ্যাথি আছে। তারপর হচ্ছে নাম্বার কানেকশন টেস্ট, আরেকটা টেস্ট, এটা দিতে পারি। এখানে একটা ছোট বক্সের মধ্যে 25টা নাম্বার থাকবে, পেশেন্টকে বলবো আমরা সিরিয়ালি সবগুলো নাম্বার কানেক্ট করার জন্য। যদি সে ওয়েল ওরিয়েন্টেড থাকে তাহলে উইদিন 30 সেকেন্ডস টাস্ক কমপ্লিট করতে পারবে, কিন্তু এনকেফালোপ্যাথি থাকলে সেটা পারবে না। তারপরে থার্ড টেস্ট হচ্ছে কনস্ট্রাকশনাল অ্যাপ্রাক্সিয়া। অ্যাপ্রাক্সিয়া মানে হচ্ছে পেশেন্ট বুঝতে পারবে আমি তাকে কি কমান্ড দিয়েছি, সে চাইবে কাজটা করার জন্য, বাট ডিউ টু হিজ ল্যাক অফ কনসিয়াসনেস কোঅর্ডিনেশন সে কাজটা করতে পারবে না। তো এখানে 2টা কনস্ট্রাকশন কমনলি দেওয়া হয়, স্টার আঁকতে দেওয়া হয় একটা, এবং একটা ঘড়ি আঁকতে দেওয়া হয়, বাট সে এরকম উল্টাপাল্টা একটা ফিগার আঁকবে, সে চাচ্ছে করার জন্য কিন্তু পারতেছে না। তাহলে আমরা গ্রেডটা দেখে আসলাম এবং ফিচার্সগুলো দেখে আসলাম, এক্সামিনেশন কীভাবে করতে হবে সেটা দেখে আসলাম। আরও যদি ডেভেলপ করে ফার্দার কন্ডিশন প্রোগ্রেস করে তাহলে হাইপার রিফ্লেক্সিয়া, বাইলেটারাল এক্সটেন্সর প্লান্টার রেসপন্স আমরা পাইতে পারি। তাছাড়া ফ্যাটোর হেপাটিকাস পাইতে পারি। ফ্যাটোর হেপাটিকাস হচ্ছে টক্সিনগুলো আমাদের ব্রেদে চলে আসবে, মাস্টি অডর, মোস্ট কমনলি হচ্ছে মার্কেপটামস থাকে, সে কারণে একটা গন্ধ আসবে ব্রেদের মধ্যে। তারপর আমরা পেতে পারি সেরেব্রাল ডিসফাংশন, পার্কিনসন সিনড্রোম, স্পাস্টিক প্যারাপ্লাজিয়া, ডিমেনশিয়া, এগুলো ডেভেলপ করতে পারে লেটার স্টেজে। এখন হচ্ছে প্যাথোফিজিওলজি। প্যাথোফিজিওলজি অলরেডি আমরা বলে ফেলেছি যে গাটে যেসব নিউরোটক্সিন প্রডিউস করবে ব্যাকটেরিয়াগুলা, সেগুলা নর্মালি লিভারের মেটাবলিজম করে ফেলার কথা, কিন্তু লিভারে সমস্যা থাকলে বা কোনো শান্টিং হয়ে গেলে যদি ওই নিউরোটক্সিনসগুলা ব্রেনে চলে আসে তাহলে সেরেব্রাল ইডেমা ডেভেলপ করবে এবং এনকেফালোপ্যাথি হবে সেক্ষেত্রে। তাহলে কি কি ধরনের নিউরোটক্সিনস আছে আমাদের এখানে? নাইট্রোজেনাস সাবস্টেন্সেসগুলা, মোস্ট কমনলি অ্যামোনিয়া, তাছাড়া গাবা, অক্টাপ্যামিন, অ্যামাইনো অ্যাসিডস, মার্কেপটনস অ্যান্ড ফ্যাটি অ্যাসিডসও থাকতে পারে। এগুলা যদি ব্রেনে চলে যায় তাহলে আমাদের এনকেফালোপ্যাথি ডেভেলপ করবে। এখানে 2টা বক্স আছে। হেপাটিক এনকেফালোপ্যাথিকে কিভাবে আমরা ডিফারেন্সিয়েট করতে পারবো আদার কজে? হেপাটিক এনকেফালোপ্যাথি যেহেতু একটা নিউরোলজিক্যাল সায়েন্স দেখা যাবে, তো অন্যান্য যেসব কজে নিউরোলজিক্যাল সায়েন্স দেখা যায় সেগুলো হচ্ছে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, যেমন হেমাটোমা হতে পারে সাবডোরাল অথবা এক্সট্রাডোরাল, অ্যালকোহল ইনটক্সিকেশন কিংবা অ্যালকোহল উইথড্রয়ালের কারণে হতে পারে, ভার্নিক্স এনকেফালোপ্যাথিতে হতে পারে, সেটাও কিন্তু অ্যালকোহলিক পেশেন্টদেরই হয়। থায়ামিন ডেফিসিয়েন্সির ক্ষেত্রে ভার্নিক এনকেফালোপ্যাথি ডেভেলপ করে, সেটা মোস্টলি অ্যালকোহলিক পেশেন্টদেরই হয়। তাছাড়া হাইপোগ্লাইসেমিয়াতে ব্রেইনে গ্লুকোজ সাপ্লাই কমে যাওয়ার কারণেও এই ধরনের নিউরোলজিক্যাল সাইন্সগুলো দেখা যাবে, সেটাও একটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস অফ হেপাটিক এনকেফালোপ্যাথি। তারপর কিছু প্রিসিপিটেটিং ফ্যাক্টর আছে, প্রিসিপিটেটিং ফ্যাক্টর ফর হেপাটিক এনকেফালোপ্যাথি। কখন কখন এগুলা অ্যাগ্রাভেট করতে পারে বা হতে পারে সেটা হচ্ছে সিডেটিভ অ্যান্টিডিপ্রেসেন্ট, যেগুলো আমাদের ব্রেইনে কাজ করতেছে সেগুলো যদি দেই, ডিহাইড্রেশনের কারণে, কিংবা পোর্টোসিস্টেমিক শান্টিং, অলরেডি বলে ফেলছি, শান্টিং এর কারণে হতে পারে, ইনফেকশনের কারণে হতে পারে, কনস্টিপেশন, প্রোটিন লোড। কনস্টিপেশনের কারণে কেন হবে? কারণ ওখানে আমাদের ব্যাকটেরিয়াল গ্রোথটা বেশি হবে, ব্যাকটেরিয়াল কন্টেন্ট বেড়ে যাবে, সেটা বেশি বেশি পরিমাণ টক্সিনস তৈরি করবে। প্রোটিন লোডেও সেম, বেশি পরিমাণ প্রোটিন যদি আমাদের গাটে থাকে তাহলে ব্যাকটেরিয়াগুলো সেগুলোকে নিউরোটক্সিনসে কনভার্ট করে করে পাস করতে থাকবে, তখন এনকেফালোপ্যাথিটা হতে পারে। ইনভেস্টিগেশন আমরা নর্মালি ক্লিনিক্যালি করে থাকি, তাছাড়া ইইজি করা যায়, ইলেকট্রোএনকেফালোগ্রাম, সেই ক্ষেত্রে আমরা ডিফিউজ আলফা ওয়েভ পাবো এবং ডেভেলপমেন্ট অফ ডেল্টা ওয়েভ দেখতে পাবো। ম্যানেজমেন্টে হচ্ছে আমরা প্রিসিপিটেটিং ফ্যাক্টরগুলা রিমুভ করব, এখানে যেসব কজগুলো ছিল এগুলা ট্রিট করব। তাছাড়া যেহেতু গাটের মধ্যেই আমাদের তৈরি হচ্ছে নিউরোটক্সিনগুলা, সেখানে যাতে নিউরোটক্সিন তৈরি হতে না পারে সেটার জন্য আমরা
ল্যাক্সেটিভস দিব। ল্যাক্সেটিভসের মধ্যে মোস্টলি ল্যাকটোলোজটা ইউজ করা হয়। ল্যাকটোলোজ অনেক হাই ডোজে দেওয়া হয় যাতে বাউল মুভমেন্ট আমাদের টুয়াইস ডেইলি হয়। দিনে 2 বার বাউল মুভমেন্ট হওয়ার জন্য আমরা ল্যাকটোলোজটা অনেক হাই পরিমাণে দিব, 15 to 30 ml 3 টাইমস ডেইলি। এবং এটা বাউল মুভমেন্টটা সচল রাখার পাশাপাশি পিএইচ রিডিউস করবে। ল্যাকটোলোজটা ল্যাকটিক অ্যাসিডে কনভার্ট হয়ে পিএইচ কমিয়ে দিবে, যার কারণে অ্যামোনিয়া যেটা তৈরি হয় গাটের মধ্যে সেটা কনভার্ট হয়ে অ্যামোনিয়ামে কনভার্ট হবে এবং অ্যাবজর্ব হবে না। তাছাড়া রিফ্যাক্সিমিন আমরা ইউজ করতে পারি। রিফ্যাক্সিমিনটা হচ্ছে আমাদের অ্যাবজর্ব হয় না জিআই ট্র্যাক্ট থেকে, কিন্তু জিআই ট্র্যাক্টের ব্যাকটেরিয়াল কন্টেন্টটা কমিয়ে দিবে। তাই এটা একটা গুড ট্রিটমেন্ট অপশন ফর রিকারেন্ট হেপাটিক এনকেফালোপ্যাথি। যাদের রিকারেন্টলি এনকেফালোপ্যাথি হয় তাদেরকে রিফ্যাক্সিমিন দেওয়া হয়। তো এই ছিল আমাদের হেপাটিক এনকেফালোপ্যাথি। এনকেফালোপ্যাথিতে আর তেমন কিছু নাই। এবার হচ্ছে ভ্যারিসিয়াল ব্লিডিং। আচ্ছা, এনকেফালোপ্যাথির আলটিমেট ট্রিটমেন্ট যদি রিফ্র্যাক্টরি হয় তাহলে লিভার ট্রান্সপ্লান্টেশন করা উচিত। এখন ভ্যারিসিয়াল ব্লিডিং এর ভ্যারিসিয়াল ব্লিডিং নিয়ে আমাদের আজকের ক্লাসে বেশি একটা ডিসকাশন থাকবে না। এটা মোস্টলি পড়ে গেছে পোর্টাল হাইপারটেনশনে, সেই ক্লাসটাতে নেক্সট ক্লাসেই ডিসকাস করা হবে আরও ডিটেলসে। এটা হচ্ছে আমাদের একটা প্রেজেন্টিং কমপ্লেন হিসেবে আসতে পারে ওয়ার্ডে প্রেজেন্টিং। সেক্ষেত্রে হচ্ছে হেমাটেমেসিস, মোস্টলি অ্যাকিউট আপার জিআই হ্যামোরেজ যদি হয় সেটা নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করতে পারবে। সেটার কজ হতে পারে ভ্যারিসিয়াল ব্লিডিং অথবা নন ভ্যারিসিয়াল ব্লিডিং। ভ্যারিসিয়াল ব্লিডিং যদি হয় সেটার কজ হচ্ছে পোর্টাল হাইপারটেনশন, সেটা আমাদের হেপাটোলজি পড়ার মধ্যে থাকবে। এটা যদি আমি একটু দেখিয়ে আসি পোর্টাল হাইপারটেনশন পোর্শনে, এই যে পোর্টাল ভেনটার ড্রেন করতেছে কারা? স্প্লিনিক ভেন এবং সুপিরিয়র মেসেন্টারিক ভেন। তো এখানে যদি কোনো অবস্ট্রাকশন হয়ে যায় তাহলে আমাদের স্প্লিনিক ভেনটার কারণে এখানে স্প্লিনোমেগালি হবে, আর সুপিরিয়র মেসেন্টারিক ভেনের কারণে এখানে ভ্যারিক্সেস ডেভেলপ করবে ইসোফেগাসে এবং জিআই ট্র্যাক্টে। এটার একটা সুন্দর ম্যানেজমেন্ট এখানে দেয়া আছে। যদি আমরা ভ্যারিসিয়াল হ্যামোরেজ সাসপেক্ট করি তাহলে টার্লিপ্রেসিন দিব, যেটা হচ্ছে আমাদের ভ্যাসোকনস্ট্রিকশন করবে ব্লিডিংটা বন্ধ করার জন্য, এবং অ্যান্টিবায়োটিক প্রোফাইলেক্সিস চালিয়ে যাব। তারপরে আর্জেন্টলি আমরা এন্ডোস্কোপি করে দেখব। এন্ডোস্কোপি করে যদি দেখি আসলে ভেরিসিয়াল ব্লিডিং হচ্ছে জিআই ট্র্যাক্টে, সেই ক্ষেত্রে আমরা ভেরিসিয়াল ব্যান্ডিং, স্ক্লেরোথেরাপি এগুলো করবো। এইগুলো ডিটেলসও নেক্সট ক্লাসে ভালোভাবে দেখানো হবে আশা করি। তারপরে হেমোস্টেসিস যদি ডেভেলপ করে, হেমোস্টেসিস যদি হয়ে যায়, ব্লিডিংটা যদি বন্ধ করে, তাহলে আমরা টার্লিপ্রেসিন কন্টিনিউ করব এবং স্টেপ বাই স্টেপ আমরা আরও এন্ডোস্কোপিক ব্যান্ডিং প্রোগ্রাম চালিয়ে যাব। আর যদি হেমোস্টেসিস না হয় তাহলে আবার এন্ডোস্কোপি করে দেখব, ব্যালন টেম্পোনেট দিতে পারি, এমার্জেন্সি টিপসে যেতে পারি। আর যদি ভেরিক্স না পাই সেই ক্ষেত্রে টার্লিপ্রেসিনটা বন্ধ করে দিব এবং এটা ভ্যারিসিয়াল হ্যামোরেজের কারণে হয়নি বোঝা যাবে। তো এই ছিল মোটামুটি। আর একটু যদি ফিগারটা দেখিয়ে আসি ভেরিসিয়াল ব্লিডিং এর, এই যে আমাদের ইসোফেগাসে ভেরিক্সটার কিভাবে দেখা যাচ্ছে, আমাদের পোর্টাল অবস্ট্রাকশন হইলো পোর্টাল হাইপারটেনশনের কারণে, এখানে চাপ পড়ে গেছে, এখানকার যে ভেসেলগুলো আছে সেগুলো অ্যাবনর্মালি ডাইলেটেড হয়ে গেল, সেটাই হচ্ছে আসলে ভ্যারিক্সেস। তো এই ভ্যারিক্সেসগুলো এই চিত্রটাতে দেখা যাচ্ছে ব্যান্ড ব্যান্ডিং করা হয়েছে, ব্যান্ড লাইগেশন ভ্যারিক্সটাতে। তাহলে ব্যান্ড লাইগেশন আমরা ব্লিডিংয়ের আগেও করতে পারি, পরেও করতে পারি। আগে করলে হচ্ছে এই জায়গায় আস্তে আস্তে রিগ্রেস করে যাবে, ফোলাটা কমে যাবে এবং ব্লিডিং হবে না। আর যদি প্রেশার এখানে কন্টিনিউ থাকে, ব্যান্ড লাইগেশন আমরা না করি, তাহলে এগুলো ফেটে যাবে এবং ব্লিডিং হবে। সেটাই হচ্ছে আমাদের ভেরিসিয়াল ব্লিডিং। তো আজকে মোটামুটি এই ছিল আমাদের ক্লাস। কেমন, ক্লাসটা অনেক লেন্দি হয়ে গেল, আমি আর একটু শর্ট করতে চাইছিলাম, ডিটেলসে ডিসকাস করতে গেলে লেন্দি হয়ে গেল। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ইউর অ্যাটেনশন। তো এই আমাদের আজকের ক্লাস। কোনো কোয়েশ্চেন থাকলে বা কোয়েরি থাকলে জানাতে পারো। আর এটা আমার ফার্স্ট ক্লাস ছিল, কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা।